ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে ত্রিপুরা এসসিআরটি থেকে ক্লাস 10-এর উপরে যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চন ব্যাংকের যে কেমিস্ট্রি পার্ট আছে সেই কেমিস্ট্রি পার্টের যে কার্বন এবং এর যৌগসমূহ চ্যাপ্টার সাথে মৌলসমূহের পর্যায় শ্রেণীবিন্যাস, এই যে দুটি চ্যাপ্টার বললাম, এই দুটি চ্যাপ্টারের যে কোয়েশ্চন দেওয়া হয়েছে সবগুলি কোয়েশ্চেনের আনসার আমি এই ভিডিওতে সহজ এবং সরল উপায়ে তুলে ধরেছি। এর আগে আমি ফিজিক্সের উপরে কোয়েশ্চেন দিয়েছি এবং কেমিস্ট্রির যে আরও অন্যান্য চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারের উপরে আমি ভিডিও দিয়েছি। এটা হচ্ছে কেমিস্ট্রির লাস্ট চ্যাপ্টার। এই ভিডিওর পরে আমি বায়োলজির উপরে ও ম্যাথমেটিক্সের উপরে ভিডিও নিয়ে আসব। একটা জিনিস মনে রাখবে, এই ভিডিওতে দেখবে লেখা আছে 2023-24 একাডেমিক ইয়ার, অর্থাৎ এই কোয়েশ্চেন ব্যাংকটা 2023-24 একাডেমিক ইয়ারে বেরোলেও 2023-24 এর পরে যে ইয়ারগুলি আছে, অর্থাৎ যারা 24, 25, 26 এবং পরপর যে ইয়ারগুলি আছে প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংকের এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তোমাদের যদি দরকার লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখো, এই হচ্ছে কার্বন এবং তার যৌগসমূহ চ্যাপ্টার উপরে যে প্রশ্ন দিছে সেই প্রশ্নের যে কোয়েশ্চেন ব্যাংক। আচ্ছা, এখানে এই যে কোয়েশ্চেন ব্যাংকটা কে যদি আমি একটু ভালোভাবে দেখো তোমরা, এখানে দেখবে প্রথম যে কোয়েশ্চনটা দিয়েছে, সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কোনটি অধিক উপযোগী এবং কেন, আবার বলছে শর্ট আনসার, অর্থাৎ 1 মার্কের কোয়েশ্চন। ঠিক আছে, কোয়েশ্চনটা কি দিয়েছে? 1 মার্কের কোয়েশ্চন। দেখো শর্ট আনসারগুলি 1 মার্কের কোয়েশ্চন। তাহলে এই আনসারটা আসলে একটা বড় প্রশ্ন। তাহলে এই আনসারটা কি হবে? পরিষ্কারক হিসাবে ডিটারজেন্ট অপেক্ষাকৃত বেশি উৎকৃষ্ট। আবারও বলছি, কোয়েশ্চনটা বলেছে কি? কোয়েশ্চনে বলেছে যে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কোনটি বেশি উপযোগী, অর্থাৎ কোনটি বেশি উৎকৃষ্ট। ডিটারজেন্ট সাবান অপেক্ষা বেশি দ্রাব্য, ডিটারজেন্টটা সাবান থেকে তাড়াতাড়ি জলে গুলে বেশি সহজে, তাই ফেনাও ওঠে তাড়াতাড়ি। ডিটারজেন্টকে আম্লিক দ্রবণে ব্যবহার করা গেলেও সাবানকে করা যায় না। ক্ষার বা মৃদু জলে ডিটারজেন্ট ফেনা তৈরি করতে সক্ষম, কিন্তু সাবান ফেনা তৈরি করতে পারে না। সেই জন্য সাবান অপেক্ষা ডিটারজেন্ট বেশি উপযোগী। তোমরা লিখে নাও। এর পরের যে কোয়েশ্চেনটা আছে সেই 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখো, সমগণীয় শ্রেণী বলতে কি বুঝো। দেখো, আমি যে কার্বন যৌগ সমূহের যে চ্যাপ্টারের উপরে সাজেশনের ভিডিও দিয়েছি সেই ভিডিওতেও আমি এই প্রশ্নগুলি আগে থেকেই দিয়ে দিয়েছি আনসার সহ। আবার আমি বলে দিচ্ছি, সমগণীয় শ্রেণী কি? দেখো, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকরী মূলক যুক্ত এবং পরপর অবস্থিত যে কোনো দুটি যৌগের আণবিক সংকেত বন্ড সিএস, আবার বলছি কি, বন্ড সিএস বন্ড পার্থক্য বিশিষ্ট একই ধর্মের বিভিন্ন ভিন্ন ভিন্ন যৌগের শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। আবার বলছি, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকরী মূলক যুক্ত এবং পরপর অবস্থিত যে কোনো দুটি যৌগের আণবিক সংকেত বন্ড সিএস বন্ড পার্থক্য বিশিষ্ট একই ধর্মের ভিন্ন ভিন্ন শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। দেখো এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে বন্ড সিএস বন্ড, এটা ভুল হবে, এটা হবে বন্ড সিএস টু বন্ড হবে। দেখো এখানে এই যে সংকেতটা আছে, দেখো অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী। দেখো অ্যালকেনের প্রথম যে যে যৌগটা আছে সিএস টু, পরেরটা কি আছে C2H6। দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কত? এটার মধ্যে একটা সি বেশি আছে, এস দুইটা বেশি আছে, সেই জন্য CH2। এরপরে কি আছে দেখো, এটা থেকে এই ইথেনের পরে যে প্রোপেন আছে এইখানেও সি একটা বেশি, এইচ দুইটা বেশি। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন যা যা আছে, এই যে অ্যালকেনের যে সাধারণ সংকেত আছে এই সংকেত মেনে সেই যৌগগুলি হচ্ছে সমগণীয় শ্রেণী। এবার আমরা চলে যাচ্ছি পরের যে কোয়েশ্চন আছে। কি বলছে? বলছে মিথেনের ইলেকট্রন ডট গঠন দেখাও।
মিথেনের ইলেকট্রন ডট গঠন দেখো, সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের মধ্যে যে ইলেকট্রন ডট গঠন আছে, আমি আগের ভিডিওতেও বলেছি, শুধু সমযোজী যৌগের মধ্যে কিভাবে ইলেকট্রন ডট গঠন হয় আমি করে দেখিয়েছি, ভিডিও দিয়েছি। তড়িৎযোজী যৌগের মধ্যে কিভাবে ইলেকট্রন ডট গঠন তৈরি হয় আমি করে দেখিয়েছি। আমি আগের যে ভিডিও আছে অ্যাসিড ক্ষার লবণ, সেই ভিডিওতেও আমি বলেছিলাম এবং সেই ভিডিওর ডেসক্রিপশনেও আমি দিয়ে দিয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও ওই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আমি শুধু এখানে মিথেনের ইলেকট্রন ডট গঠনের আনসারটা দেখিয়ে দিচ্ছি, আমি ডিটেল বলছি না। তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও, এবার আমি চলে যাচ্ছি পরের যে কোয়েশ্চন আছে, কার্বনের কোন ধর্মের জন্য অসংখ্য জৈব যৌগের সৃষ্টি হয়েছে। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এবার তোমাদের যে প্রিবোর্ডেও এসেছে, কার্বনের কোন ধর্মের জন্য অসংখ্য জৈব যৌগের সৃষ্টি হয়েছে। একটা হলো কি, কার্বনের মধ্যে যে চতুর্যুজতা বা টেট্রাভ্যালেন্সি এবং কেটিনেশন ধর্মের জন্য আমরা আমাদের চারপাশে বিশাল সংখ্যক কার্বন গঠিত যৌগ দেখতে পাই, এটাই হলো কারণ। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল কার্বনের কোন ধর্মের জন্য অসংখ্য জৈব যৌগের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলবো যে কার্বনের চতুর্যুজতা বা টেট্রাভ্যালেন্সি এবং কেটিনেশন ধর্মের জন্য অসংখ্য কার্বন গঠিত যৌগ সৃষ্টি হয়েছে বা আমরা দেখতে পাই, যাই বলো না কেন। পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্নে বলেছে যে পার্থক্য সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমরা জানো কাকে সম্পৃক্ত বলে? সম্পৃক্ত হচ্ছে যদি কার্বন যৌগের যে কার্বনগুলি আছে তাদের মধ্যে যদি সবসময় এক বন্ধনই দেখা দেয় তাহলে সেটা সম্পৃক্ত। আর যদি মিশ্র বন্ধন অর্থাৎ এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন উভয় প্রকার বন্ধন থাকে তাহলে সেগুলি হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ বা হাইড্রোকার্বন। তাহলে আনসারটা কি? আমি এখানে 4টা পার্থক্য দিয়েছি। যেসব হাইড্রোকার্বন পরমাণুগুলি কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনের শুধু খালি এক বন্ধন দেখবে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এক বন্ধন তো দেখবেই, সাথে অন্য যে কোনো একটা বন্ধন দেখবে, হয় দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, একটা কিছু দেখবে এক বন্ধনের সাথে। এরপরে কি বলছে? সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত আছে CnH2n+2, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হলো CnH2n আর CnH2n-2। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি অ্যালকেন বা প্যারাফিন নামে পরিচিত, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি কি নামে পরিচিত? দ্বিবন্ধন কি নামে পরিচিত? এলিফিন, অ্যালকিন বা এলিফিন। এবং ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি অ্যালকাইন নামে পরিচিত। তোমরা এটাকে একটা স্ক্রিনশট মেরে নাও। আর 4 নম্বর কি বলছে? সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি সাধারণত নিষ্ক্রিয়, অসম্পৃক্তগুলি খুব বেশি সক্রিয়। এটাকে একটা স্ক্রিনশট মেরে নাও। পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন কি আছে? জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো। জৈব যৌগ কি? জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন থাকবে, অজৈব যৌগ মানে কি কার্বন থাকতে পারে নাও থাকতে পারে। পরে বলছি জৈব যৌগের অণুতে অবশ্যই কার্বন থাকবে, অজৈব যৌগের অণুতে কার্বন থাকতে পারে নাও থাকতে পারে। জৈব যৌগগুলি কি হয়? সমযোজী হয়, অজৈব যৌগগুলি তড়িৎযোজী হয়। জৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেকটাই কম, অজৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জৈব যৌগ থেকে বেশি বা অপেক্ষাকৃত বেশি। জৈব যৌগগুলি অধিকাংশই উদ্দায়ী, অজৈব যৌগগুলি সাধারণত অনুদ্দায়ী। জৈব যৌগগুলি অধিকাংশ জলে অদ্রাব্য, কিন্তু বেনজিন, ইথার প্রভৃতি জলে দ্রাব্য। অজৈব যৌগগুলি বেশিরভাগ জলে দ্রাব্য, কিন্তু অজৈব দ্রাবকে অদ্রাব্য। তাহলে এটাকে একটা স্ক্রিনশট মেরে নাও। পরের যে প্রশ্নটা আছে, আমরা পরের প্রশ্নটা দেখছি। এই যে ইউপ্যাক নাম, আমি বলে দিচ্ছি IUPAC নাম। IUPAC নামটা কি? IUPAC নামটা হচ্ছে, দেখো প্রথমটা কি হবে? প্রথমটা হবে মিথানন। লেখে নাও আনসারটা। এই যে 1 নম্বরটা, ক নম্বরটা হবে মিথানন। আবার বলছি মিথানন। আর খ নম্বরটা কি হবে? খ নম্বরটা হলো 1 ব্রোমো ইথেন। আবার বলছি ব্রোমো ইথেন খ নম্বরটা। গ নম্বরটা কি? 3 ক্লোরোবিউটানিক অ্যাসিড।
লেখো গ নম্বরের আনসার হচ্ছে 3-ক্লোরোবিউটানোইক অ্যাসিড। 3-ক্লোরো, আবারও বলছি, গ নম্বরের আনসার হচ্ছে 3-ক্লোরোবিউটানোইক, এই গ নম্বরের আনসার 3-ক্লোরোবিউটানোইক অ্যাসিড। এরপরে আমরা চলে যাচ্ছি যে 6 নম্বর যে কোয়েশ্চন আছে, দুটি সংকেত লিখো দুটি, যেমন ইথানোয়িক অ্যাসিড, আমি তিনটার আনসারে দিয়ে দিচ্ছি। ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত কি হবে? গঠন সংকেত লিখতে বলেছি, ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত হবে এরকম, তোমরা লিখে নাও, হয় স্ক্রিনশট মেরে নাও, আদারওয়াইজ লেখে নাও। ইথানোয়িক অ্যাসিড, আরো বলছি, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এরপরটা কি হবে? ইথানোয়িক অ্যাসিডের পরে এরপরে হবে, এরপরে এইটা হলো, এটা কি হবে? ভিউটানোন। আবার বলছি, এটা হবে কি? ভিউটানোন। এটা হয় বিউটানোন। এরপরটা কি হবে? এরপরটা হলো হেক্সানেল, লিখে নাও, এটা হবে কি? হেক্সানেল। এইটা হবে হেক্সানেল। এটা হবে হেক্সানেল। এরপরটা, পরে যে কোয়েশ্চন আছে, এরপরে কোয়েশ্চন আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এলে, অর্থাৎ লার্জ আনসার। আমি ভিডিওটাকে একটু ছোট করার জন্য আমি বড় প্রশ্নের আনসারগুলি দিচ্ছি না, একেবারে যেমন লার্জ লার্জ আনসার, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, একেবারে বেশি বড় যে প্রশ্নগুলি আছে এগুলি আনসার দিচ্ছি না, এগুলি স্কিপ করে যাচ্ছি। তাহলে এবার আমি চলে যাচ্ছি পরের যে চ্যাপ্টার আছে, বড় প্রশ্ন যদি আমি না দিই, আমি চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টার কোনটা আছে? মৌলসমূহের পর্যায় শ্রেণীবিন্যাস। এই যে মৌলসমূহের পর্যায় শ্রেণীবিন্যাসের কিন্তু আমি সবগুলি প্রশ্নের আনসার দিয়েছি, কোনো প্রশ্ন ছাড়িনি, ছোট বড় সব প্রশ্নের আনসার আমি দিয়েছি। মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত? আমরা সবাই জানি যে মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে মৌলের সংখ্যা হচ্ছে 63। তাহলে এখানে আনসার কি? 3 নাম্বারটা 63। এর পরের যে কোয়েশ্চনটা, এখানে আনসারটা লিখে নাও তোমরা, এখানে আনসার হবে এই যে 3 নাম্বারটা 63। তাহলে এই এরপর আমরা কি করব? এই যে 3 নম্বরটা আনসার আমি দেখিয়ে দিচ্ছি, এই গ নম্বরটা হচ্ছে আনসার 63। মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি কি? অর্থাৎ মেন্ডেলিফের যে পর্যায় সারণীটা কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? মনে রাখবে, মেন্ডেলিফের পর্যায় সারণী পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে করা হয়েছে। তাহলে আনসার কি? আনসার হলো গ নাম্বারটা। নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল নয়? দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, কিটোন, রেডন, জেনন এগুলি সব নিষ্ক্রিয়। হিলিয়াম হিলিয়াম নিয়ন, আর্গন, তাহলে নিষ্ক্রিয় নয় কোনটা? এখানে খ নম্বরটা হচ্ছে নিষ্ক্রিয় নয়, অর্থাৎ লিথিয়াম নিষ্ক্রিয় নয়। এর পরে কোশ্চেনে কি বলেছে? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো, মানে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? কিসের উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছে? পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে। আবারও বলছি, পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছে। সেই জন্য আনসার হবে ক নম্বরটা। এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এগুলির শর্ট আনসার লিখতে হবে। আমি প্রথম কোয়েশ্চনটা বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চন কি বলছে? আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে? তোমরা লিখে নাও। আধুনিক পর্যায় সারণীতে তোমরা সবাই জানো যে 18টি শ্রেণী এবং 7টি পর্যায় আছে, লিখে নাও। এক নম্বরটা আনসার কি? আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী এবং 7টি পর্যায় আছে। 2 নম্বর, আধুনিক পর্যায় সারণীর প্রথম 10টি মৌলের মধ্যে কোনগুলি ধাতু? আবার বলছি, আধুনিক পর্যায় সারণীর প্রথম যে 10টা মৌল আছে এর মধ্যে ধাতু হচ্ছে দুটি একমাত্র, একটা হচ্ছে লিথিয়াম আর একটা হলো বেরিলিয়াম। আবার বলছি, আধুনিক পর্যায় সারণীর প্রথম 10টা মৌলের মধ্যে দুটি মৌল হচ্ছে ধাতু, একটি হচ্ছে লিথিয়াম এবং আরেকটি হচ্ছে বেরিলিয়াম।
এবার আমরা চলে যাই কি 3 নম্বরটা, পরমাণুর m কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি যে কোনো কক্ষে ইলেকট্রন থাকতে পারে সেই সংখ্যাটা আমরা কি দ্বারা চিহ্নিত করেছি? সেই সংখ্যাটাকে আমরা চিহ্নিত করেছি 2n² দ্বারা। m কক্ষ কি? m কক্ষ তো কক্ষ হচ্ছে KLM 3 নম্বর কক্ষ। তাহলে 3 নম্বর কক্ষে যদি আমরা n² এর জায়গায় যদি 3 বসাই তাহলে কি হবে? 3 রে যদি স্কোয়ার করি 9 হবে, আগে আছে 2, তাহলে হবে 18। তাহলে আমরা কি বলতে পারি? 3 নম্বরটা, পরমাণুর m কক্ষে সর্বাধিক 18টি মৌল আছে। লিখে নাও, লিখে নাও। এই যে পরমাণুর m কক্ষে কয়টি ইলেকট্রন আছে? পরমাণুর m কক্ষে 18টি ইলেকট্রন আছে। এরপরে কি? সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে এমন একটি মৌলের নাম লিখো। সর্ববহিস্থ কক্ষে, অর্থাৎ পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষ আছে সেই কক্ষে একটা ইলেকট্রন আছে এমন একটা মৌলের নাম লিখো। আমি বলে দিলাম, মৌলটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? সোডিয়ামে ইলেকট্রন থাকে 11টা। প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে থাকে 8টা, একটা থাকে তার সর্ববহিস্থ কক্ষে। এরপরটা কি বলেছে? এরপরটা বলেছে যে কোন মৌল পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? আবার বলছি, কোন মৌল পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? আনসার হচ্ছে কি? আনসারটা এইটা তোমাদের হোমওয়ার্ক থাক, তোমরা আমাকে বলবে। দেখি তোমরা আনসারটা কি বলো। এই যে 5 নম্বর যে কোয়েশ্চনটা আছে, আবার বলছি, কোন মৌল পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? এইটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তোমরা অবশ্য কমেন্টে এই আনসারটা লিখবে, আমি দেখব তোমরা কি লেখো। আমি কমেন্টে আনসার বলে দেব। ক্লোরিন পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? ক্লোরিন পরমাণুতে থাকে 17টি ইলেকট্রন, এর মধ্যে 60টি ইলেকট্রন আছে তার সর্ববহিস্থ কক্ষে, সেই জন্য তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে কয়টা? 60টা। এরপরে কোশ্চেনে চলে যাই, এরপরে কোশ্চেনে যাই। এইবার আমরা যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, প্রশ্নে বলছি কি আধুনিক পর্যায় সূত্রটা কি? আনসারটা দেখিনি। আধুনিক পর্যায় সূত্র হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ইহাই মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। আবার বলছি, বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ইহাই মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। এবার আমরা চলে যাই ঠিক তার পরের যে কোয়েশ্চনটা আছে, কি বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ কর। দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি আছে অনেকটি, আমরা একটা কাজ করব, শুধু তিনটা ত্রুটি নিয়ে আলোচনা করব। সাথে কি আছে? আধুনিক পর্যায় সারণীতে এই ত্রুটি কিভাবে দূর করা হয়েছিল। এখানে অনেক বড় প্রশ্ন হয়ে গেছে, এখানে দুটা প্রশ্ন একলগে যোগ করেছে। ত্রুটিগুলি কি? আধুনিক পর্যায় সারণীতে এই ত্রুটিগুলিকে কিভাবে সংশোধন করেছে। তাহলে আমরা কি বলবো আনসারটা? আনসারটা হলো পর্যায় সারণীর ত্রুটিগুলি হলো 1 নম্বর পর্যায়ক্রমে অসঙ্গতি, 2 নম্বর হলো হাইড্রোজেনের স্থান, 3 নম্বর হলো আইসোটোপের স্থান। এবার পর্যায়ক্রমে অসঙ্গতি মানে কি? ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মৌলকে পর্যায় সারণীতে স্থান দেওয়াই হলো মূলনীতি। মূলনীতি কি? পর্যায় সারণীর মূলনীতি হচ্ছে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যার পারমাণবিক গুরুত্ব কম হবে সে আগে থাকবে এবং যার বেশি হবে সে পরে থাকবে, এইভাবে ক্রমান্বয়ে সাজানো থাকবে মৌলগুলি। কিন্তু দেখা গেছে এ আর কে কে এর পূর্বে এবং সিও কে এনআই এর পূর্বে এবং টি কে আই এর পূর্বে এবং টিএস কে পি এর পূর্বে স্থান দেওয়া হয়েছে, যদিও তাদের পারমাণবিক গুরুত্ব কোনোটার বেশি কোনোটার কম। এরপরে কি? হাইড্রোজেনের স্থান। পর্যায় সারণীতে গ্যাসীয় মৌল হওয়া সত্ত্বেও ক্ষার ধাতুগুলির সহিত হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়েছে, তাহলে এগুলি কি? এগুলি তার ত্রুটি। এরপরে কি? আইসোটোপের ব্যাপারটা কি করছে? আইসোটোপের স্থান। পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হলেও
আইসোটোপগুলির পারমাণবিক গুরুত্ব আলাদা হওয়া সত্ত্বেও এদের জায়গা একই রয়েছে। মানে কি, আইসোটোপগুলির পারমাণবিক গুরুত্ব আলাদা আলাদা, কিন্তু তাদেরকে একই স্থানে স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ঘরে রাখা হয়েছে। আনসারটাকে একটা স্ক্রিনশট মেরে নাও। আনসারটাকে একটা যদি লিখতে পারো তো হয়ে গেছে, আর যদি লিখতে না পেরে থাকো একটা স্ক্রিনশট মেরে নাও। এর পরের যে প্রশ্নটা আছে, এরপরে কি বলেছিল, এরপরে কোয়েশ্চনটা বলেছিল যে, কোয়েশ্চনে বলেছিল যে আধুনিক পর্যায় সারণীতে এই ত্রুটিগুলি কিভাবে দূর হয়েছিল। এই যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীর যে ত্রুটিগুলি ছিল, সেই ত্রুটিগুলি আধুনিক পর্যায় সারণীতে কিভাবে দূর করা হয়েছে। অর্থাৎ মেন্ডেলিভ প্রথমে একটা পর্যায় সারণী তৈরি করেছে, সেটার নতুন সংস্করণ করেছে আধুনিক, সেই আধুনিক পর্যায় সারণীতে তার পুরানো পর্যায় সারণীর অনেকটা ত্রুটি দূর করেছে। তাহলে এগুলি কিভাবে দূর করেছে? আধুনিক পর্যায় সারণীর সাহায্যে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি সংশোধন। মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে, যাদের প্রতিটি শ্রেণীতে মৌলগুলির সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস একই রকম হয়। দেখো, এমনভাবে সাজানো হয়েছে যাদের মানে সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কি হয়, একরকম হয়, সেই সমস্ত মৌলগুলিকে একই শ্রেণীতে রাখা হয়েছে। রাসায়নিক ধর্মকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এর ফলে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর ফলে যে অসঙ্গতি ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে তা দূর হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? একটা স্ক্রিনশট মেরে নাও, বড় প্রশ্ন। এর পরের কোয়েশ্চন কি দিছে? এর পরের কোয়েশ্চন দিছে যে মেন্ডেলিভের সময় অনাবিষ্কৃত দুটি মৌলের মেন্ডেলিভ কথিত নাম এবং তার বর্তমান নাম কি। অর্থাৎ ব্যাপারটা হলো, মেন্ডেলিভের যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীতে মেন্ডেলিভ কিছু কিছু জায়গা ফাঁকা রেখেছে, এবং কিছু কিছু জায়গা যে ফাঁকা রেখেছে ওই জায়গাতে কোন মৌল আসবে তাদের নাম মেন্ডেলিভ নির্ধারণ করে গেছেন। ওইগুলির বর্তমানে কি নাম হয়েছে, যা নির্ধারণ করে গেছেন তা তো হয়নি, তাহলে বর্তমান ওইগুলির নাম কি হয়েছে? তাহলে আনসারটা কি হবে? 2 ক। মেন্ডেলিভের সময় অনাবিষ্কৃত মৌলগুলির মেন্ডেলিভ কথিত নাম ছিল একা বুরন, একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন। তারা বলছিল দুটা, আমি 3টা দিয়েছি, এবং এদের নাম যথাক্রমে স্ক্যান্ডিয়াম, আবার বলছি স্ক্যান্ডিয়াম, গেলিয়াম, জার্মেনিয়াম। তাহলে এখানে বুরন যেটা, এর নাম স্ক্যাডমিয়াম, আর বুরনের পরে কি অ্যালুমিনিয়াম, গেলিয়াম হয়ে গেছে, আর সিলিকনটা জার্মেনিয়াম হয়ে গেছে। এরপরে কোয়েশ্চনটা আমরা দেখে নিই। এইবার আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলোর অবস্থান কোথায়? আধুনিক যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীর নিষ্ক্রিয় মৌলগুলিকে কোথায় রাখা হয়েছে? আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলিকে 18 নং শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, বা 18 নং শ্রেণীতে অবস্থিত। আবার বলছি, আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলিকে 18 নং শ্রেণীতে অবস্থিত, বা 18 নং শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। পরের যে কোয়েশ্চনটা, আমরা চলে যাই 3 ক, ইলেকট্রন বিন্যাস। এখানে কি আছে, Na, Al এবং Ca দিয়েছে, বলেছে তাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য। এইবার দেখো সোডিয়ামের মধ্যে আমরা জানি কি 11টা আছে ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষে যাবে 2টা, পরের কক্ষে 8টা, হয়ে গেল 10টা, লাস্ট কক্ষে যাবে 1টা, এলো তার ইলেকট্রন বিন্যাস। আবার কি অ্যালুমিনিয়ামের মধ্যে 13টা আছে, তাহলে তার ইলেকট্রন বিন্যাস এরকম। আর ক্যালসিয়ামের মধ্যে 20টা ইলেকট্রন আছে, তার ইলেকট্রন বিন্যাস হলো 282। তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটি দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাই পরের যে কোয়েশ্চন আছে সেই কোয়েশ্চনে, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার খ। নোবেল গ্যাসগুলিকে পৃথক শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে কেন? নোবেল যে গ্যাস আছে তাদেরকে পৃথক শ্রেণীতে রাখা হয়েছে কেন? দেখো, নিষ্ক্রিয় মৌলসমূহ বা নোবেল গ্যাসগুলিকে পর্যায় সারণীর পৃথক শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে কারণ এদের যোজ্যতা কক্ষে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ থাকায় এরা রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয়, অর্থাৎ এরা অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য তাদেরকে আলাদা শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। অন্য মৌলগুলি থেকে এদের রাসায়নিক এবং ভৌত ধর্ম সম্পূর্ণভাবে আলাদা, সেই জন্য তাদেরকে আলাদা শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। একটা স্ক্রিনশট মেনে নাও। পরের যে কোয়েশ্চেন আছে, মেন্ডেলিভের
পর্যায় সূত্র দেখো, আগে আমরা মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্র পড়লাম, এইবার বলছে পর্যায় সূত্র মানে মেন্ডেলিভের পুরানো পর্যায় সূত্র। বলছে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি এদের পারমাণবিক গুরুত্ব ব্র্যাকেটে ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ইহাই মেন্ডেলিভের পর্যায় সূত্র। আগেরটা ছিল কি, আধুনিক পর্যায় সূত্র হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত, বাট পুরানো যে পর্যায় সূত্র বা মেন্ডেলিভের যে পর্যায় সূত্র সেটা বলছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি এদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত, ইহাই মেন্ডেলিভের পর্যায় সূত্র। এরপরে কোয়েশ্চেন, আমরা যদি খ নম্বর কোয়েশ্চেনটা দেখি, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি শ্রেণী কয়টি পর্যায় আছে? আমরা জানি এখানে 7টি পর্যায় আছে আর 9টি শ্রেণী আছে। আমরা বলছি মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। এরপরে কোয়েশ্চেন নাম্বার গ, কি বলছে? এই কোয়েশ্চনে বলছে যে একটি কোয়েশ্চনে কি বলেছে? কোয়েশ্চনে বলেছে যে একটি বলেছে কোয়েশ্চন নাম্বার গয়ে কি বলেছে? একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 287, মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক কত? মৌলটি শনাক্ত করো। মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক কত এবং মৌলটিকে কি করো? শনাক্ত করো। তাহলে আমরা কি করব? আমরা বলছে পরমাণু ক্রমাঙ্ক কত, এখানে ইলেকট্রন বিন্যাস যদি দিয়েছে তাহলে সবটিকে যোগ করলে তো মৌলের কি পেয়ে যাব? সবটিকে যোগ করলে আমরা পেয়ে যাব তার পারমাণবিক ক্রমাঙ্ক, আর মৌল পরমাণু ক্রমাঙ্ক কত? 17। আর যেহেতু 17 আছে, আমরা জানি যে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, সেই জন্য এখানে মৌলটার নাম হচ্ছে ক্লোরিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নাও।